চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের কিন্তু হতে চলেছে সাবজেক্ট হচ্ছে ভূগোল। তো ভূগোলের কিন্তু আমরা বেশ কয়েকটি স্কুলের সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি এই চ্যানেলে। তো আজকের ক্লাসটি কিন্তু আমাদের একটু অন্য টাইপের হতে চলেছে। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ বলতে পারো তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ওখানে যতগুলো স্কুল রয়েছে ওই স্কুল থেকে কোন প্রশ্নগুলো তোমাদের এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা আজ জানতে পারবে। অবশ্যই ওগুলো আমরা ছোটো প্রশ্ন আলোচনা করব না, জাস্ট তোমাদেরকে বড় প্রশ্ন 2 মার্কস এবং 3 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস। একে একে আমি সমস্ত প্রশ্নটা বলবো, দাগিয়ে দেবো, তোমরা দেখে নিও। যদি এবারের তোমরা যদি না জেনে থাকো যে কীভাবে কোন ফরম্যাটে পরীক্ষা হবে, 50 নম্বরে হবে, সেটা দেখে নিতে পারো। এখানে রয়েছে ভূমিরূপ থেকে টোটাল এক্ষেত্রে দেখো 2 নম্বরের এমসিকিউ, তারপর 2 নম্বরের বলতে আরও এসএকিউ থাকবে। নদী থেকে এমসিকিউ 2 নাম্বার, এসিকিউ 2 নাম্বার। শিলাও মাটি এখান থেকেও 2 নাম্বার এমসিকিউ 2 নাম্বার এসএকিউ। এবং টোটাল আচ্ছা প্রথমে আফ্রিকা মহাদেশ এমসিকিউ এসিগুলো বলি, 4 নাম্বার এমসিকিউ এবং 4 নাম্বার এসএকিউ। এবং টোটালি এই যে 4টে চ্যাপ্টার রয়েছে, 4টে চ্যাপ্টার থেকে 2 নম্বরে টোটাল 4টে থাকবে, 3 নম্বরে টোটাল 4টা এবং 5 নম্বরে 2টো থাকবে। তো এগুলো মিলে টোটাল 50 মার্কসে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। তো শুরু করছে আজকে ক্লাসের টপিকস, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আমি একেবারে 1 নম্বর স্কুল থেকে স্টার্ট করছি। তো 1 নম্বর স্কুলে চলে এসো। তো যাদের কাছে বইটা রয়েছে খোলো, যাদের কাছে নেই তো প্রশ্ন খাতাতে লিখে নিতে পারো। তো 1 স্কুলের সর্বপ্রথম এই যে আমরা যদি 2 নম্বর প্রশ্নে এসি 3-এর দাগে, তো এখানের মধ্যে যেইটি খুব গুরুত্বপূর্ণ বলতে আরও সেটা হচ্ছে যে গিরিখাত কাকে বলে। গিরিখাত কাকে বলে এই প্রশ্নটা কিন্তু এখান থেকে একটু দেখে রাখবে। তারপর এখান থেকে করতে পারে যে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি, এর জলপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি কেন, এটা করবে। এবং মিশরকে নীলনদের দান বলে কেন, এটা এখান থেকে কিন্তু করে রাখবে। আচ্ছা তারপর দেখো 4-এর দাগে এখানে আমাদের 3 নম্বরে কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে। তো 3 নম্বরের মধ্যে এক্ষেত্রে যে লোয়েস সোয়ামী কাকে বলে, আর ছোটনাগপুর কি জাতীয় মালভূমির উদাহরণ, এখানে লোয়েস সোয়ামীর কাকে বলে এটা গুরুত্বপূর্ণ। 2টা অশ্বক্ষুরাকৃত হ্রদ কাকে বলে, আচ্ছা বা কীভাবে সৃষ্টি হয় এটাও এখান থেকে দেখে রাখতে পারো। তারপর একবারে চলে আসবে এই যে আফ্রিকা মহাদেশের কোথায় ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়, ওইগুলোর নাম ও বৈশিষ্ট্য এটা দেখবে। আচ্ছা এই যে কী ফসল উৎপাদন হয় 4-এরটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং এবারে 5-এ চলে এসো, 5 নম্বরের মৃত্তিকা সৃষ্টির কারণ এটা দেখবে। আর আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কি, এটা কিন্তু দেখবে এই 1-এ। তারপর 2 স্কুলে এসো। 2 স্কুলে এক্ষেত্রে আমাদের 2 নম্বর শুরু হচ্ছে এই 3-এর দাগ থেকে। তো এখানে 3-এর দাগের আমাদের টোটাল 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নের মধ্যে যেটা এবারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত লেখো, এটা একটু দেখবে এখান থেকে। জলবিভাজিকা কি, এটাও এখান থেকে একটু দেখে রাখবে। এবং এখানে 2টা প্রশ্ন, রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য এবং বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। এই 4টি প্রশ্ন তোমরা এই 2 স্কুল থেকে দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা 4-এর দাগে দেখো 3 নম্বর শুরু হচ্ছে। এই 4-এর দাগে টোটাল আমাদের 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, গিরিখাত ও ক্যানিয়ন, এই ক্যানিয়নটা দেখবে। গিরিখাত তো আগের স্কুলে বললাম। তারপর এটা বলেছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, এটাও বলেছে আগের স্কুলে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে নীল নদের গতিপথ বর্ণনা করো, এটাও কিন্তু দেখে রাখবে। তারপর 5-এর দাগে এসো। 5-এর দাগে 5 নম্বরে রয়েছে। তো এক্ষেত্রে এই যে এইটা তো ইম্পর্টেন্ট রয়েছে, আগের স্কুলেই বললাম, নদীর মধ্যে প্রবাহে অশ্বক্ষুরাকৃত হ্রদ ও মেন্ডার কীভাবে সৃষ্টি হয়েছে তার চিত্র সচনা করো, এটা দেখবে। তারপর সাহারা মরুভূমির ভূমিরূপ, এটা একটু দেখবে। এবং আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো, এটাও কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 3 স্কুলে এসো। তো 3 স্কুলে একেবারে আমাদের 2 নম্বর শুরু হচ্ছে এই 4-এর দাগ থেকে। তো এক্ষেত্রে 4-এর দাগে যেই প্রশ্নগুলো করবে, মালভূমিকে কেন টেবিল্যান্ড বলা হয়, রেগোলিথ বলতে কী বোঝো, ইপসেন কটন কি, এর একটি কোথায় চাষ হয়, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য, মেন্ডারকে। 5টি প্রশ্ন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 5-এর দাগে দেখো 3 নম্বর প্রশ্ন, নিত্যবর নদী ও অনিত্যবর নদীর মধ্যে 3টি পার্থক্য দেখো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। অশ্বক্ষুরাকৃত হ্রদ প্রতিটা স্কুলেই রয়েছে। তারপর বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা উদ্দেশ্য, কোন মহাদেশকে অন্তরাচ্ছন্ন মহাদেশ বলা হয়, মানব জীবনে নদীর 3টি প্রভাব উল্লেখ করো। তো এই ক্ষেত্রে তোমরা এই 3টে প্রশ্ন দেখে রাখবে। দেখবে বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু যে প্রশ্নগুলো আমি বলছি ওগুলো কিন্তু বারবার কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, তাই যেগুলো আর বলছি না সেগুলো কিন্তু আমি যেগুলো বলছি মেনলি সেগুলো কিন্তু করবে। যেমন এই ক্ষেত্রে অশ্বক্ষুরাকৃত হ্রদ রয়েছে, এটা আমি দাগ দিলাম না, তাহলে এই নয় যে তোমরা অশ্বক্ষুরাকৃত হ্রদ করবে না। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা 2 স্কুল 1 স্কুলে কিন্তু দাগিয়ে দিয়েছি, তাই কিন্তু আর নতুন করে দাগ দিচ্ছি না। আচ্ছা তারপর একেবারেই 4 স্কুলে এসো। তো 4 স্কুলে
একবারে আমাদের কিন্তু 2 নম্বরের শুরু হচ্ছে এই 4 দাগ থেকে। তো এই 4 দাগে একবারে যে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের মধ্যে এই যে নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কী, কী? আর কেরাবেন কাকে বলে? এই দুটো কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর 5 এর দাগ। তো 5 এর দাগের মধ্যে এখানে 3 নম্বর শুরু হচ্ছে। তো 5 এর দাগে যেটা ইম্পোর্টেন্ট হয়েছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির নাম লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? আফ্রিকা কোন নদীর উপর এরকম নদী পরিকল্পনা করা হয়েছে? এই দুটি প্রশ্ন এখান থেকে দেখে রাখতে পারো এবং এক্ষেত্রে এই যে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? এটা অতটাও ইম্পোর্টেন্ট নয়। ছাড়ো এই পলিগঠিত সমী এটা কিন্তু দেখে রাখবে। এটা একটু দেওয়ার চান্স রয়েছে কিন্তু নিচের দুটো মোস্ট গুরুত্বপূর্ণ এই 4 স্কুল থেকে। আচ্ছা 4 স্কুলে একবারে এধারে আসছো, এখানে 5 নম্বরে রয়েছে। তো 5 নম্বরে এই যে ভূমধ্যসাগর উদ্ভিদ এটা তো বলেইছি। তারপর ভঙ্গল পর্বত ও স্তূপ পর্বত কাকে বলে? প্রতিটির একটি করে উদাহরণ দাও। এটা দেখে রাখতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ একটি ছবি এঁকে তার মধ্যে নদীর 3টি প্রবাহ এবং উৎস ও মোহনা চিহ্নিত করো। এটা করার দরকার নেই, চাইলে করবে কিন্তু 6 এর 2 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 5 স্কুল। 5 স্কুলে একবারে আমাদের 2 নম্বর শুরু হচ্ছে এই 4 দাগ থেকে। তো 4 দাগে এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন রয়েছে অথবা দিয়ে। তো এখানের মধ্যে যে লোহের সমী কাকে বলে এটা দেখবে। জলবিভাজিকা তো বলেছি। তারপর বহুমুখী নদী পরিকল্পনা। যেই প্রশ্নগুলো বারবার রিপিটেড আসছে বা বারবার ঘুরে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই করে রাখবে। আচ্ছা 5 এর দাগে 3 নম্বর শুরু হয়েছে। তো 5 এর দাগে এই যে বদ্বীপ কাকে বলে বলেছি এই প্রশ্নটি। বদ্বীপ গঠনের 3টি শর্ত উল্লেখ করো। তারপর নদীর নিম্নগতিতে প্রায় বন্যা হয় কেন? এটাও কিন্তু একটু দেখে রাখবে। তারপর চাইলে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো দেখবে আর অন্তঃচ্ছন্ন মহাদেশ তো আমরা বলেইছি। তারপর 6 এর দাগে দেখো 2টি প্রশ্ন রয়েছে, 5 নম্বরের 2টি। তো এক্ষেত্রে যে মানব জীবনে পর্বতের প্রভাব এই প্রশ্নটা একটু দেখে রাখবে, প্রায় প্রতিটা স্কুলেই দিচ্ছে। আচ্ছা তারপরে যে আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণ এটা বলেছি, মাটি সৃষ্ট নিয়ন্ত্রকগুলি কী কী এটাও কিন্তু বলেছি। তারপর 6 স্কুলে এসো। তো 6 স্কুলে একবারে আমাদের 2 নম্বরের কিন্তু স্টার্ট হয়েছে একবারে এই যে 4 দাগ থেকেই। তো 4 দাগে এক্ষেত্রে এই যে ব্যবচ্ছিন্ন মাধ্যমিক কাকে বলে এটা দেখে রাখবে। তারপর এক্ষেত্রে আর কোনো প্রশ্ন বাকি যে 3টি প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু আগের স্কুলেই বলা রয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ 5 এর দাগে তো এক্ষেত্রে যে অন্ধচ্ছন্ন মহাদেশ বলা রয়েছে। মিশ্রকে নীল নদের দান বলা হয় কেন? বলেছি। আগ্নেয়শিলা আকারের বৈশিষ্ট্য এটাও বলেছি। আচ্ছা আর এই যে 2টো প্রশ্ন রয়েছে করার দরকার নেই। তারপর 6 এর দাগে এসো। 6 এর দাগে দুটো করতে হবে 5 নাম্বারের করে। নীল নদের গতিপথ এটা কিন্তু বলা রয়েছে। আফ্রিকা মহাদেশের জলবায়ু এত বৈচিত্র্যপূর্ণ কেন? এটাও কিন্তু বলেছি। মানবজীবনে পর্বতের প্রভাব এটাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা এটা তারপর দেখো 7 স্কুল। তো 7 স্কুল এক্ষেত্রে আমাদের একবারে 2 মার্কস শুরু হচ্ছে সেই একই 4 দাগ থেকে। তো এক্ষেত্রে জলবিভাজিকা বলেছে, আগ্নেয়শিলা ভঙ্গুর হয় কেন? নতুন প্রশ্নটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। আর প্রণালী কাকে বলে এটাও কিন্তু একটু দেখে রাখবে। তারপর 5 এর দাগে এসো। 5 এর দাগে যে 3 প্রকার মালভূমির উদাহরণ সহ সংজ্ঞা দাও এটাও দেখবে। নিত্য বা অনিত্য বা বলেছে, মাটি সৃষ্টির 3টি নিয়ন্ত্রক এটাও বলা রয়েছে। আর এগুলো আর এটা করার দরকার নেই। আচ্ছা 6 এর দাগে দেখো, 6 এর দাগে 5 নম্বরে রয়েছে। তো এক্ষেত্রে নীল নদের গতিপথ বলেছি, শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। অতটা ইম্পর্টেন্ট না, বদ্বীপ সম্পর্কে একটু জেনে রাখতে পারো। আচ্ছা তারপর দেখি আর স্কুল আপাতত নেই। হ্যাঁ এখানেই শেষ, এই 7 নম্বর স্কুল পর্যন্তই বন্ধুরা। তো সো ভিডিওটি শেষ করার আগে দেখো বন্ধুরা বলে রাখি, তো এক্ষেত্রে যে প্রশ্নগুলো দেখলে যেগুলো বারবার রিপিটেড, যেমন আফ্রিকা মহাদেশকে অন্ধচ্ছন্ন মহাদেশ কেন বলে, মালভূমিকে টেবিল্যান্ড কেন বলা হয়েছে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং এর উদ্দেশ্য কী, জলবিভাজিকা কী, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আর আফ্রিকা মহাদেশ থেকে ওই যে বললাম মিশরকে নীল নদের দান কেন বলা হয়েছে এগুলো। তারপর মানব জীবনে পর্বতের প্রভাব কী এটাও কিন্তু আসতে পারে। আফ্রিকা মহাদেশ জলবায়ু এত বৈচিত্র্যপূর্ণ কেন, এগুলো বড় নাম্বারে আসতে পারে। তাছাড়া আমাদের যে প্রথম দিকে চ্যাপ্টারগুলো রয়েছে সেক্ষেত্রে নদীর যে 3টে প্রবাহ রয়েছে, একটা উচ্চ প্রবাহ, একটা মধ্য আর একটা নিম্ন, সেই 3টে প্রবাহের মধ্যে কিন্তু একটা পরীক্ষা তোমাদের প্রতি বছরেই দেখবে দিয়ে থাকে। হয় বলবে যে নদীর উচ্চ প্রবাহ সম্পর্কে যা জানো লেখো, তখন তোমাকে উচ্চ প্রবাহ কী, এই উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কী এবং উচ্চ প্রবাহে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, গিরিখাত, ক্যানিয়ন এসব যে সৃষ্টি হয়, জলপ্রপাত, এগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে। যে 3টে প্রবাহ রয়েছে, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ, 3টে প্রবাহ কিন্তু দিতে পারে। 3টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো এটা যদি বোর্ডের পরীক্ষা, তো যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো কিন্তু বোর্ডের পরীক্ষা, তাই আগের বছর যে প্রশ্নগুলো দিয়ে থাকে তার ভিত্তিতে কিন্তু সাজেশন তৈরি করা যায়। কিন্তু যেগুলো স্কুলের পরীক্ষা, কোন স্কুলে ঠিক কোন প্রশ্নটা দিবে সেক্ষেত্রে কিন্তু বলাটা খুবই অসম্ভব। তাই মনে রাখবো যে উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ, মধ্য প্রবাহ 3টে করে রাখো, অথবা 3টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কুলের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের টিচারকে জিজ্ঞাসা করতে পারো 3টের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, তারা কিন্তু বলে দিতে পারবে যেহেতু তারাই কোশ্চেন বানাবে। আচ্ছা তারপর ওই প্রথম চ্যাপ্টার দিকে অনিত্যবহ নদী, নিত্যবহ নদী কাকে বলে ওটা দেখে রাখতে পারো। তারপর যে সমভূমি, মালভূমি,
আর আমাদের রয়েছে পর্বত। এই যে ৩টে যে রয়েছে, ৩টের কিন্তু প্রতিটার ভাগ রয়েছে। মালভূমিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, তারপর সমভূমিকেও আবার ভাগ করা রয়েছে, আর পর্বতকেও কিন্তু ভাগ করা রয়েছে। স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত। এই যে এভাবে যে ভাগ করেছে, প্রতিটা ভাগ কিন্তু দেখে রাখবে। এখান থেকেও কিন্তু প্রায় প্রতি বছরে প্রশ্ন আসে। আর সেখানে আর রেগুলার থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো চলো শেষ করছি আজকে ক্লাসটি। পরের ক্লাসে আমি কিন্তু তোমাদের হিস্ট্রির সাজেশান নিয়ে আসবো। এইভাবেই যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে। তো শেষে যেগুলো বললাম মুখে, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো। দেখবে তোমরা 80+ কিন্তু তোমাদের সাজেশান অবশ্যই পেয়ে যাবে।